ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। ত্যাগের মহিমায় পশু কোরবানিতে ব্যস্ত মুসল্লিরা, রাজধানীতে নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ বাসিন্দাদের 12 ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন থাকার আশ্বাস 2 সিটির প্রশাসকের। আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন, উপযুক্ত সময়ে রোডম্যাপ দেবে ইসি, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাইয়েই ঘোষণা হবে সনদ। এপ্রিলে নির্বাচনের সময় চিন্তা ভাবনা করে দেওয়া হয়নি, ডিসেম্বরেই সম্ভব বলছে বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের প্রত্যাশা জামায়াতের। এবং ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার ধুম, বুকিং হয়ে গেছে কক্সবাজার, সিলেট, বান্দরবানের বেশিরভাগ হোটেল রিসর্ট। নিরাপত্তা বাড়ানো সহ পর্যটকদের পরনে নানা প্রস্তুতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বশান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুচে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টার ঈদের জামাতে অংশ নিতে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কানায় কানায় ভরে ওঠে পুরো ঈদগাহ ময়দান। নামাজে শরীক হতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত হন। সকাল 7:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আগত মুসল্লিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। পরে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দেশের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ ময়দান। মোনাজাত শেষে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। বের হওয়ার পথে প্রধান উপদেষ্টাকে ঘিরে ধরেন মুসল্লিরা। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে তারাও জানান ঈদ শুভেচ্ছা। মুসল্লিদের প্রত্যাশা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার যে বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা, তার আলো ছড়িয়ে পড়ুক সবখানে। শান্তি, সম্প্রীতি আর ভালোবাসায় ভরে উঠুক প্রিয় বাংলাদেশ। কুরবানির ত্যাগের মতোই একই মানসিকতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসুক সবাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 4টি জামাত। হাজার হাজার মুসল্লি একসঙ্গে আদায় করেন নামাজ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সকাল 7:30টা ঈদুল আজহার প্রধান জামাতে শরীক হতে রাজধানীর জাতীয় ঈদগাহ অভিমুখে মানুষের ঢল। নামাজ শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ ঈদগাহ ময়দান। আনন্দ উৎসবে বড়দের সঙ্গী হয় শিশুরাও। আর রাজধানীর বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাতে শরীক হন হাজারো মুসল্লি। অনেকেই প্রথমবারের মতো জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে জানান উচ্ছ্বাস। এইখানকার নামাজের যেটা অনুভূতি, এটা অন্য কোথাও পাওয়া যায় না। এবার প্রথম আমার বাচ্চাদের নিয়ে আসছি। জীবনে যে পাপ টাপ করেছি সবগুলো যেন আল্লাহ ধুয়ে মুছে ফেলে। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের জন্য করা হয় বিশেষ মোনাজাত। মহান রবের দরবারে পশু কোরবানি যেন কবুল হয় সে আকুতি ছিল সবার কণ্ঠে। মানুষের উপরে ইসরায়েল যেভাবে
মর্মাহত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েব দিয়ে মদত দান করুক। পশুর কুরবানির পাশাপাশি যাতে মনের পশুকেও আমরা কুরবানি দিতে পারি। অন্তরের ভিতরের যত রাগ, মানুষের প্রতি বিদ্বেষ, অন্যায় বা একজন আরেকজনের সাথে রেষারেষি, এটাই হলো ত্যাগের মহিমা। এই ত্যাগ যে করতে পারবে তার কোরবানিও কবুল হবে। মুসল্লিরা স্মরণ করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের, শহীদদের স্বপ্নের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা। বৈষম্য থাকলে সমাজে অনেক অন্যায় অবিচার হয়, যেটা আসলে কখনো সলিউশন হবে না যদি একটা বৈষম্য মুক্ত বা বৈষম্যবিহীন বাংলাদেশ না হয়। আমাদের দেশটা বৈষম্যহীন হয়ে উঠুক এবং আমাদের দেশে শান্তিময় হয়ে উঠুক। বৈষম্যহীন বাংলাদেশে আমরা সেটাই প্রত্যাশা করি যে প্রত্যেকটা জায়গাতেই ত্যাগের মহিমা যেন ফুটে ওঠে। জাতীয় মসজিদে সকাল 7টায় প্রথম জামাত এবং পর্যায়ক্রমে আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার দিনের মতো বছরের অন্যান্য দিনগুলো ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক, এমনটি প্রত্যাশা করছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের জামাত আদায় করতে আসা মুসল্লিরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের সবচেয়ে বড় দুই ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে। বিভাগীয় শহর সহ প্রতিটি জনপদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় ছিল বিশেষ দোয়া। আমার নামাজ, কোরবানি, জীবন মরণ সব মহান আল্লাহর জন্য নিবেদিত। পবিত্র কোরআনের মহান এই বাণী হৃদয়ে ধারণ করে ত্যাগের মহিমায় ভাস্বর ইসলামের অনুসারীরা। মহান রবের সমীপে ঈদুল আজহার জামাতে সমর্পণ। শনিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঢল নামে মুসল্লির। আশপাশের জেলা ও দূরদূরান্ত থেকে অনেকেই আসেন দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের অংশ নিতে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা কঠোর নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তামান পৃথিবীর যত মুসলমান আদি আছে সমস্ত জনের দোয়া খাইরো এখানে। 230 জন মুকাব্বির সহ কয়েক লাখ মুসল্লি নিয়ে ঈদ জামাতের আয়োজন ছিল দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানে। কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজির হন তারা। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদে। কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে দেশ করার প্রত্যাশা মুসল্লিদের। আমাদের মনের পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি। সিলেটে হাজারো মুসল্লির সমাগম ঘটে ঈদের প্রধান জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আর ভ্রাতৃত্বের বন্ধন চিরজাগরুক থাকুক, এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। আসুন আমরা সম্মিলিতভাবে আজকের দিনে যেভাবে আমরা ঈদুল আজহা পালন করছি, কাঁধে কাঁধ মিলে আমাদের নগরটাকে সেইভাবে পরিচ্ছন্ন রাখি। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ সহ দেশের প্রতিটি জনপদে ঈদুল আজহার জামাতে শরীক হন লাখ লাখ মুসল্লি। খুতবা ও মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলিমরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ত্যাগের মহিমায় পশু কোরবানিতে ব্যস্ত মুসল্লিরা। এই মুহূর্তে রাজশাহীতে আছেন মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। পরিচিতি সারা দেশে এবং এই কোরবানির বর্জ্য যাতে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সে ব্যাপারে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে রাজশাহী সিটি কর্পোরেশন। আজ বেলা 11:30 থেকে পরিচ্ছন্ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। প্রতিটি ওয়ার্ডে 4টি করে ভ্যান রয়েছে এবং সেখানে 8 জন করে মানুষ রয়েছেন যারা এই কোরবানির যে বর্জ্য সেটি পরিষ্কার করছেন। অন্যদিকে একজন এই নগরীর যে প্রধান সড়কগুলো রয়েছে সেই প্রধান সড়কের একটি করে ভ্যান দেওয়া রয়েছে এবং সেই ভ্যানগুলো ময়লা সংগ্রহ করছে। সব মিলিয়ে সকাল থেকে যে কর্মযজ্ঞ চলছিল সেটি সাধারণ তাদের রুটিন যে কার্যক্রম সেটি করেছেন এবং এখন থেকে কোরবানির যে বর্জ্য সেটি সংগ্রহ
সংগ্রহ শুরু করেছেন। তারা বলছেন যে রাজশাহী সিটি কর্পোরেশনে 1323 জন কর্মী কাজ করছেন এবং প্রত্যেকটি ওয়ার্ডে অন্তত 20 জন করে রয়েছেন। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সড়ক এবং আশেপাশের গলি, কোরবানির যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো, ছোট ছোট যে ভ্যানগুলো রয়েছে সিটি কর্পোরেশনের, সেগুলোর ময়লা সংগ্রহ করবে এবং সেই ময়লাগুলো নিয়ে সেকেন্ডারি যে পয়েন্ট রয়েছে সেই সেকেন্ডারি পয়েন্টে দুপুরের মধ্যে নিয়ে যাবে এবং সেকেন্ডারি পয়েন্ট থেকে রাতের মধ্যে ময়লাগুলো ভাগাড়ে নিয়ে যাওয়া হবে এবং সে লক্ষ্যেই তারা কাজ শুরু করেছেন এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামীকাল দুপুর 12টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তারা শেষ করতে পারবেন। এবং সিটি কর্পোরেশন যেটি বলছেন যে কালকে সকালে এই নগরীতে আসলে কোরবানির যে বর্জ্য সেটির কোনো চিহ্ন থাকবে না এবং তারা ঝকঝকে তকতকে একটি নগরী তারা উপহার দেবেন এবং সেই লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেটি সুপারভাইজাররা রয়েছেন সেটি তারা দেখভাল করছেন এবং একই সাথে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা কোরবানি করছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে ড্রেনে কিংবা আশেপাশে কোথাও ময়লা না ফেলার জন্য। এবং এই যে এখন ময়লাগুলো সংগ্রহ করা হচ্ছে ভ্যানে, এরপরে দুপুরবেলা সেখানে জীবাণুনাশক ছেটানো হবে এবং জীবাণুনাশক ছেটানোর পর সন্ধ্যার পর থেকে যেসব স্থানে কোরবানি করা হয়েছে সেই কোরবানি স্থানগুলো পানি দিয়ে ধুয়ে ফেলা হবে এবং তারা যেটি বলছেন যে দুবার পানি দিয়ে ধোয়ার পর কোনো ধরনের জীবাণু গন্ধ এই শহরে থাকবে না। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। পশু কোরবানির বর্জ্য অপসারণের সর্বশেষ খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। ঢাকা সহ সারা দেশে এরই মধ্যে শুরু হয়ে গেছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের কাজ। বিস্তারিত জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সহকর্মী শাবাব ওয়াসি, সাভারের ট্যানারি শিল্পনগরীতে আছেন শুভ খান এবং চট্টগ্রামে কমলতে। সরাসরি শুরুতেই যাচ্ছি শাবাবের কাছে। শাবাব, কিন্তু ইতিমধ্যেই চামড়া আসা শুরু করেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সায়েন্স ল্যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে দর কষাকষির মাধ্যমে চামড়া বেচা কেনা এখানে চলছে। এখানে মূলত মৌসুমি ব্যবসায়ীরা এসে থাকেন এবং তারা এখান থেকে চামড়া কিনে পরবর্তীতে সেটাকে ট্যানারি এবং চামড়ার যে আড়ত সেখানে বিক্রি করে থাকেন। এখান থেকে কিনে তারপরে তারা সেটাকে প্রক্রিয়াজাতের মাধ্যমে সেখানে বিক্রি করে থাকেন। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে, তারা বলছেন যে গত বছরের তুলনায় এবার কিন্তু চামড়া কিছুটা কম তারা দেখতে পাচ্ছেন। এবং আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে সরকারের যে নির্ধারিত দাম চামড়ার জন্য, কাঁচা চামড়ার জন্য 1350 টাকা আসলে নির্ধারণ করা আছে যেটা, এবং যেটা লবণ মুক্ত চামড়া সেটার জন্য প্রতি বর্গফুটে একটা নির্ধারিত দাম রাখা আছে সরকার কর্তৃক। তবে আমরা যেটা তাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে সরকার কর্তৃক যে দাম সেই দামে কিন্তু তারা আসলে চামড়া বিক্রি করতে পারছেন না এবং বিক্রি না করতে পেরে কিন্তু তারা অন্য জায়গায় চলে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন সাভারে হেমায়েতপুরে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এলাকার আড়তগুলোতে কিন্তু অপেক্ষার পালা শেষ হয়েছে। দুপুর 12টার দিকে থেকে আমরা দেখছি যে এই শিল্প এলাকার আশপাশের এলাকাগুলোতে যে কোরবানি হয়েছে সেই কোরবানির পশুর চামড়া নিয়ে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা আড়তগুলোতে আসছেন এবং আমরা এই মুহূর্তে যে আড়তটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা বেশ কর্মব্যস্ত সময় পার করছেন। আমরা দেখছি যে কেউ চামড়া থেকে তাদের মাংস ছাড়ানোর যে চর্বিগুলো আলাদা করছেন, আবার কেউ দেখছি যে আমরা কানের যে হাড়গুলো আছে সেগুলো ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। আমরা যে আড়তটি রয়েছে সেই আড়তটিতে আড়তের যে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে প্রায় 50টির মতো চামড়া মানে 12টা থেকে এ পর্যন্ত এই আড়তে প্রবেশ করেছে। এই চামড়াগুলোতে থেকে মাংস, হাড় এবং চর্বি ছাড়ানোর পর সেগুলো আসলে লবণ জাতের কাজ চলবে। আমরা দেখেছি যে অন্যান্য আড়তগুলোতেও কিন্তু ইজি বাইক কিংবা অটোরিকশায় করে চামড়া প্রবেশ করা শুরু করেছে। তবে এখানকার আড়ত সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছে যে দুপুরের পর অর্থাৎ লাঞ্চের পর থেকে আসলে তাদের যে মূল চামড়ার বেচা বিক্রি সেটি আসলে শুরু হবে, সেই অপেক্ষা কিন্তু তারা করছেন। তো সেটি ধরে নিয়ে তারা তাদের কর্মপরিকল্পনা সাজিয়েছেন। আমরা যেমনটি দেখছি যে আসলে মাদ্রাসার যে চামড়াগুলো আসছে সেই চামড়াগুলো আসলে কি দরে কেনা হচ্ছে সেটি কিন্তু আমরা এখানকার যারা আড়ত সংশ্লিষ্ট আছেন তাদের কাছ থেকে জানতে পারিনি। তারা বলেছেন
যে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, চামড়া আসলে বিকেলের দিকে যে বাজার দরে বিক্রি হবে সেই মূল্যে দরেই কিন্তু তাদেরকে আসলে মূল্য পরিশোধ করতে হবে। সেই শর্তেই আসলে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে এনে এই আড়তগুলোতে দিচ্ছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে আড়ত মালিক সমিতি আছে তারা বলছে যে এই হেমায়েতপুরের আড়তগুলোতে এবছর প্রায় 4 লাখ পিস চামড়া তারা সংরক্ষণ করবেন বা সংগ্রহ করবেন এবং সেগুলো প্রায় 1 থেকে 1.5 মাস তারা এখানে রাখবেন। তবে সরকারি দাম নিয়ে এর আগে যেমনটি বলেছি যে তারা বেশ আপত্তি জানিয়েছেন। তারা বলছেন যে কাঁচা চামড়া যে 1350 টাকা দাম নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু তারা আসলে এই দরে কিনতে পারবে না। তারা বলছেন যে 800 থেকে 900 বা 1000 টাকা দরের মধ্যে তারা চামড়া কিনতে চান। আসলে চামড়া যেহেতু কাঁচা চামড়া আসলে দাম কিন্তু নির্ধারিত হয় বাজারের ওপরে, পরিস্থিতির ওপরে। সুতরাং পরিস্থিতি ভালো হলে হয়তো বাড়তি দামে কিনবেন, আর পরিস্থিতি যদি সেরকম অনুকূল না হয় তাহলে আড়তদাররা বলছেন কিছুটা কমে তারা কেনার চিন্তা ভাবনা করছেন। তো সাভারের চামড়া শিল্প এলাকার আড়তগুলো থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমি এখন চলে যাব চট্টগ্রামে আমাদের সহকর্মী কমলদের কাছে। কমল। ধন্যবাদ শুভ। বন্দরনগরী চট্টগ্রামে এবার প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এই যে আমরা আছি চট্টগ্রাম আতুরা ডিপো আড়ত এলাকায়, এখানে কিন্তু চামড়া সংগ্রহের কিছুটা ধীর গতিতে দেখা যাচ্ছে, অর্থাৎ পাড়া মহল্লা থেকে এখনো চামড়া আসছে না। এই আড়তগুলি ইতিমধ্যে তারা শত শত শ্রমিককে নিয়োগ দিয়ে রেখেছে, শত শত বস্তা লবণ মজুত করে রেখেছে। সেই অনুযায়ী কিন্তু চামড়া এখন পর্যন্ত আড়তের দিকে আসছে না। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম আড়তদের যারা রয়েছে, আড়তদাররা বলছেন হয়তোবা এখনো পাড়া মহল্লা থেকে চামড়া সংগৃহীত হচ্ছে, তারপরে হয়তো বিকেলের পরে এইসব চামড়া নিয়ে আসা হবে এইসব আড়তের মধ্যে যে প্রস্তুতি, সে প্রস্তুতি হলো প্রতিটি আড়ত, এখানে কিন্তু প্রায় 250-এর বেশি আড়ত রয়েছে, প্রতিটি আড়তে শত শত বস্তা লবণ এবং শত শত শ্রমিককে নিয়োজিত রাখা হয়েছে। কিন্তু সে অনুযায়ী লবণ চামড়া না আসে তারা কিছুটা হতাশার মধ্যে রয়েছেন। তারা আশা করছেন হয়তো বিকেলের পর সে পুরো হতাশাটা কেটে যাবে, বিকেলের পর হয়তো চামড়া আসা শুরু হবে এই আড়তগুলিতে। এখন আমরা যেটা জানি সরকার যে নির্ধারণ করে দিয়েছে প্রতি বর্গফুট চামড়া 55 থেকে 60 টাকা, এবং যা প্রতি পিস চামড়ায় পড়বে অন্তত 1100 থেকে 1150 অথবা 1200 টাকা। কিন্তু এখন পর্যন্ত পাড়া মহল্লা 400, 450, 500 টাকা তারা চামড়া সংগ্রহ হচ্ছে। সেগুলো আবার সেকেন্ড পার্টি হিসেবে চিহ্নিত যারা আগ্রাবাদ, চৌমোহনী এবং কদমতলী, বিশেষ করে 16 2 নম্বর এলাকায় রয়েছেন, আরও 2 নম্বর পার্টি হিসেবে পরিচিত, সেকেন্ড পার্টির কাছে যাবে তখন হয়তো 700-800 টাকা হবে, এবং আরতে আসার পরে এটি হয়তো 900 টাকা বিক্রি হবে এমনটি ধারণা করা হচ্ছে। চট্টগ্রামে এবার প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতি। সেই অনুযায়ী তারা প্রস্তুতি সম্পন্ন করেছে, কিন্তু চামড়া আসায় কিছুটা ধীরগতি লক্ষ্য করে তারা কিছুটা হতাশ হচ্ছেন। এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছেন অর্থাৎ চামড়া সংগ্রহটা কেমন হচ্ছে। বিভিন্ন মাদ্রাসা তারা চামড়া সংগ্রহ করছে, আমরা দেখেছি মাদ্রাসা এবং মসজিদগুলো চামড়া সংগ্রহ করে হয়তো বা এখানে নিয়ে আসবে। এখানে কিন্তু 250-এর বেশি আড়ত রয়েছে, এখানে 15 দিন পর্যন্ত এসব চামড়া সংরক্ষণ করা হয়, এরপর ঢাকার ট্যানারি মালিকদের কাছে এসব চামড়া পাঠানো হয় প্রক্রিয়াত করার জন্য। যেহেতু চট্টগ্রামের ট্যানারি নেই সেখানে চামড়াগুলো এখানে তারা সংরক্ষণ করে। তা আমরা যে চট্টগ্রামে যে আড়তদাররা রয়েছেন, আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন তাদের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন রয়েছে। এখন বিভিন্ন পাড়া মহল্লা থেকে চামড়া আসা শুরু হলো, হয়তো বা তারা এইসব চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করবেন। তো যেটা সেটা হলো চট্টগ্রামে প্রায় 4 লাখ পিস চামড়া নির্ধারণ করা হয় লক্ষ্যমাত্রা, সেই অনুযায়ী তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে এখন পর্যন্ত পাড়া মহল্লা থেকে চামড়া আড়তে আসা ধীরগতি রয়েছে, অর্থাৎ কয়েকশো পিস করে চামড়া আসছে এখন পর্যন্ত আড়তে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে 4 লাখ পিস চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো, আড়তে যে ধীরগতিতে আসছে পাড়া মহল্লা চামড়া সংগ্রহ হচ্ছে তার সর্বশেষ। চামড়া সংগ্রহের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, এবং তার আগে ছিলাম রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এবং সাভারে। সময় সংবাদে আরও থাকছে। ঈদের দিনেও অবরুদ্ধ গাজা ইসরায়েলের বর্বর হামলা, নিহত অন্তত 42। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্সের দৃঢ় অবস্থান। গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন একান্ত সময়। ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের সিনিয়র নেতাদের সঙ্গেও। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে কোরবানিও দেওয়া হবে ফিরোজায়। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বেগম জিয়ার। দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদ উল ফিতর উদযাপন করেছেন লন্ডনের ছেলে তারেক রহমানের বাসায়। এবারের ঈদ উল আজহা কাটবে গুলশানের বাসা ফিরোজায়। বহু বছর পর উন্মুক্ত পরিবেশে ঢাকায় নেতাকর্মী মুখর ঈদ কাটাবেন বেগম জিয়া।
জিয়া পরিবারের কোরবানিও দেওয়া হবে ফিরোজায়। ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে খালেদা জিয়া, তারেক রহমান সহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত খালেদা জিয়া স্বজনদের সঙ্গে পারিবারিক সময় কাটাবেন। মেজ বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার সহ নিকট আত্মীয়রা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করবেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সাথে উনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরিবারের সদস্যদের সাথে ঢাকায় অবস্থান করছেন, তাদের সবার শুভেচ্ছা বিনিময় করবেন। দুই পুত্রবধূকে নিয়ে 6 মে লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে ইসি। করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে পরাজিত শক্তি অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই মাসেই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে আমার সালাম জানাচ্ছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ বক্তব্যের শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সংস্কার, বিচার আর নির্বাচন, এই 3 ম্যান্ডেটের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকারের বড় দায়িত্ব একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর শান্তিপূর্ণ ভোটের আয়োজন। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রধান উপদেষ্টা বলেন, কল্যাণমুখী দেশ গড়তে ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে আগামী জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণা করা হবে। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। ফ্যাসিবাদী আমলে ধ্বংস হওয়া অর্থনীতিকে সচল করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি। মানবিক করিডোর বিষয়টি ভিত্তিহীন হলেও গুজব ছড়াচ্ছে পরাজিত শক্তি। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাঝে মাঝে এমন কথাও শুনেছে যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমি আগেও জানিয়েছি, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে বড় করতে হবে, মজবুত করতে হবে। এই ব্যাপারে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি এবং তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। পরাজিত শক্তি ও তার দেশি বিদেশি দোসরদের ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এপ্রিলে নির্বাচনের সময় চিন্তা ভাবনা করে দেওয়া হয়নি বলে মনে করছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরেই ভোট সম্ভব, সেটি হলেই জাতির জন্য ভালো হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। পরে বলেন, সরকার ঘোষিত সময়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত বলেও জানান তিনি।
এর আগে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন নেতাকর্মীরা। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশি নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। জাতি যেন তেন নির্বাচন চায় না মন্তব্য করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহের ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত শেষ করায় জোর দেন জামায়াত আমির। পরে দলীয় নেতাকর্মী ও নিজ গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে জেলার বেশিরভাগ হোটেল, মোটেল, রিসর্ট ও গেস্ট হাউসের। এদিকে দীর্ঘদিন পর রুমা ও থানচি উপজেলার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এন.এ. জাকির। নাগরিক জীবনের কর্মব্যস্ত কোলাহল ছেড়ে ছুটির দিনে অবকাশ যাপনে পাহাড় প্রিয়রা ছুটে আসে পাহাড়কন্যা বান্দরবানে। প্রতি ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে এই পার্বত্য জেলায়। এবারও ঈদুল আজহার টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এই জেলায়। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট। পর্যটক পরনে শেষ সময়ে ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছে হোটেল ব্যবসায়ীরা। ছুটিতে আমরা ভালো সারা পাচ্ছি এবং রুমা থানচি ওপেন হতে সেই আসামের পর্যটক পাবো। 30% পর্যন্ত মূল্য ছাড় ঘোষণা করেছি। পর্যটন সংশ্লিষ্ট আছে সবাই কিন্তু পর্যটকদের বরণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে 6 জুন থেকে রুমা ও থানচি উপজেলার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। শর্ত মেনে এই 2 উপজেলার দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারবে পর্যটকরা। দীর্ঘ 13 মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 50% পর্যটক রুমা এবং থানচির উদ্দেশ্যে আসে। এই দুইটা বন্ধ থাকাতে কিছু পর্যটকের ভাড়া ছিল, সেটা ইনশাআল্লাহ কাটিয়ে উঠবে বলে আমরা আশা করতেছি। যখন পর্যটক কেন্দ্রগুলো অনেকদিন ধরে বন্ধ ছিল, সেটা অনেকটাই প্রভাব পড়েছে আমাদের ব্যবসার উপরে। বন্ধটা খুলে দেওয়াতে পর্যটক এখন আরো বেশি করে উন্মুখ হয়ে আসবেন, বান্দরবানে ঘুরে যাবেন, সেটা আমাদের জন্য একটা পজিটিভ। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। সিভিল পোশাকেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দূরবর্তী থানচি এবং অন্যান্য দূরবর্তী যে পর্যটক স্পটগুলো আছে, জেলা পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জেলায় পর্যটকদের জন্য রয়েছে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 4 শতাধিক চাঁদের গাড়ি। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। বর্ষণ আর পাহাড়ি ঢলে গত বছরের আগস্টে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 102টি স্থান ভেঙে দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা। এসব অংশ পানি উন্নয়ন বোর্ড মেরামত করলেও বেশিরভাগেই ফের ধস আর ফাটল দেখা দিয়েছে, কোথাও কোথাও ধসে পড়েছে। স্থানীয়রা বলছেন, মেরামতের অর্থ লোপাট করে যেন তেনভাবে কাজ করার কারণেই এমন দশা। গত 1 জুন টানা 4 দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীতে পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি না আসতেই বাঁধে ভাঙন দেখা দেয়। এতে ফের বন্যার আতঙ্কে নদী পাড়ের কয়েক হাজার বাসিন্দা সহ পুরো জনপদের মানুষ। কাজের অনিয়ম খতিয়ে দেখা আর টেকসই বাঁধ নির্মাণ প্রক্রিয়াধীন, জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। খুলনা উপকূলবর্তী অঞ্চলের মানুষের জন্য শিক্ষা ও চিকিৎসা সেবা পাওয়া যেন দুরূহ বিষয়।
একদিকে যোগাযোগ ব্যবস্থায় অপ্রতুলতা, অন্যদিকে সুপেয় পানির জন্য পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার। খুলনার পাইকগাছা উপজেলার হরিণখোলা গ্রাম থেকে ফিরে সেখানকার যাপিত জীবনের গল্প জানাবেন মাইমুনা হায়দার চৌধুরী। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। প্রকৃতি এখানে নিজস্ব গতিতে বহমান, কখনো মেঘাচ্ছন্ন আকাশ, কখনো রৌদ্রের খরতাপ, আবার মুহূর্তেই ঝুম বৃষ্টি। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রাম। এখানে কয়েক কিলোমিটার কাঁচা রাস্তা পাড়ি দিতে হয় স্কুলে যেতে। প্রতি বছরই প্লাবনের সঙ্গে লড়াই করে সব হারিয়ে আবার শূন্য থেকে শুরু করা যখন উপকূলবাসীর ভাগ্য হয়ে দাঁড়িয়েছে, সেখানে উন্নত সড়ক যেন অধরা স্বপ্ন। তাই তো ঘোড়ার গাড়ি আর নৌকাই যোগাযোগের ভরসা। জরুরি সেবা পেতে দুর্ভোগ যেন নিত্যদিনের ঘটনা এখানকার বাসিন্দাদের। একবিংশ শতাব্দীতে এসে আজও এই অঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন সুবিধা থেকে। আজকেও তাদের জন্য স্বপ্ন হয়ে রয়েছে উন্নত জীবনযাপন। মালামাল নেওয়া খুবই কষ্ট, গাড়ি ঘোড়া তো চলে না, এমনি কাঁচা রাস্তা আর ভাঙাচুরো অনেক। ওই ঠেলা গাড়ি, ঘোড়ার গাড়ি, ভ্যান এই সমস্ত গুণনে ঠেলে ঠুলে নিয়ে যেতে হয়। অসুস্থ হলে কোনো জায়গায় ডাক্তারের কাছে যেতে অসুবিধা হয়। আমাদের এখানে এমন জায়গা, আমাদের কোনো ব্যবসা বাণিজ্যই তারা এখানে আসতে পারে না। আমার বাচ্চা যখন পেটে ছিল 8 মাস তখন আমি বাড়ির থেকে বেরোয় গেছি যে আমি ডেলিভারি না হওয়ার জন্য বাসায় ফিরবো না, কারণ কি রাস্তাঘাটে খুবই অসুবিধা চলাচলের জন্য। বাচ্চার সময় যদি এরকম বৃষ্টির সময় হয় তাহলে তো নিয়ে যেতে তার কষ্টকর। অল্প বৃষ্টিতেই 1 হাঁটু পানি আর কাদা পেরিয়ে চলাচল করতে হয়। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সময়ের দুর্দশার চিত্র আরও ভয়াবহ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নোনা জলে ঘেরা এই অঞ্চলে পানযোগ্য পানিরও তীব্র সংকট। কয়েক কিলোমিটার দূর থেকে সংগ্রহ করতে হয় সুপেয় পানি। বৃষ্টি যখন হয় তখন আমাদের পানি আনার খুবই সমস্যা হয়, কারণ অনেক দূরে পানি আনতে হয়। বর্ষা হলে আমরা আর আটতে পারিনি, কাদায় বাড়িতে বেরোনোর জায়গা নেই। বেঁচে থাকার জন্য যে পানিটা প্রয়োজন সেটাও আনতে গেলে আমাদের 1 কিলোমিটার দূরে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করে ইউনিয়ন পরিষদ। যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকরা একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকায় রাস্তাঘাট করতে পারলে সেটা ভালো হয়। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো করা যায় সেটা দ্রুত ডেভেলপ হয়। সুপেয় পানির সংকট কাটাতে বৃষ্টির পানি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস মিললেও তা কতটা চাহিদা মেটাবে তা নিয়ে সংশয়ে উপকূলের মানুষ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদ। পবিত্র ঈদুল আজহার দিনে গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন 42 ফিলিস্তিনি। এবার সবচেয়ে বেদনার ঈদ পালন করতে হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনিরা। এদিকে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ঈদের সকাল যেখানে হওয়ার কথা ছিল উৎসবের, সেখানে গাজায় বয়েছে রক্তের ধারা। স্থানীয় সময় শুক্রবার খান ইউনিস সহ গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ঈদের দিনেও উপত্যকাটিতে বন্ধ রয়েছে ত্রাণ সহায়তা। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এবার সবচেয়ে বেদনার ঈদ পালন করতে হয়েছে ফিলিস্তিনিদের। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে ধ্বংসের মুখে। পাশাপাশি বৃহত্তম শহর খান ইউনিসের একমাত্র সরকারি হাসপাতাল অকার্যকর হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এদিকে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই দিন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। তবে কবে স্বীকৃতি দেবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হয়েছেন 54,667 ফিলিস্তিনি। আহত এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পরিবাগের চাঁদ মসজিদে ঈদের নামাজ পড়লেন হামজা ফাহমেদুল সহ জাতীয় ফুটবল দলের সদস্যরা। সকাল 7টার জামাতে অংশ নেন ক্যাম্পে থাকা ফুটবলাররা। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় ছুটি পাননি ফুটবলাররা।
ঈদের আনন্দ তাই দলগতভাবে ভাগাভাগি করে নেন তারা। সকালে নামাজে অংশ নেন হামজা, জামাল, ইসা, ফাহমিদুল্লাহ। এরপর টিম হোটেলে ফিরে যান তারা। ঈদের কারণে দুপুর 2টা পর্যন্ত পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন খেলোয়াড়রা। তবে এদিনও অনুশীলন করবে কাদ্রের দল। বিকেলে জাতীয় স্টেডিয়ামে হবে টিম ট্রেনিং। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে জামাল ভুঁইয়ার দল। পরিবারের সঙ্গে ঈদুল আজহা পালন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নিজ নিজ গ্রামে ঈদের জামাতে নামাজ আদায় করেছেন মুশফিকুর রহিম ও রিশাদ হোসেন। ছেলে শাহরুজ রহিম মায়ান সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বগুড়ার মাটিডালি ধরমপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজে অংশগ্রহণ করেন মুশফিক। নামাজ শেষে মুশফিকুর রহিম পাড়া প্রতিবেশী ও নামাজে আসা মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন। পাশাপাশি তার ভক্তদের আবদার মেটাতে নেন সেলফিও। এদিকে নীলফামারীর নিজ গ্রামে পরিবারের সদস্যদের নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেনও। ঈদ মোবারক জানাই। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিবেন এবং পাড়া প্রতিবেশী গরিব মিসকিন যা আছে সবাইকে সাথে করে নিয়ে সবাই সেটা শেয়ার করবেন। আর আশা করি দেশবাসীর জন্য এতটুকু দোয়া চাবো। সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। ঈদুল আজহা উপলক্ষে সবাই দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত। লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। ত্যাগের মহিমায় পশু কোরবানিতে ব্যস্ত মুসল্লিরা। রাজধানীতে নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ বাসিন্দাদের 12 ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন থাকার আশ্বাস 2 সিটির প্রশাসকের। এবং এপ্রিলে নির্বাচনের সময় চিন্তা ভাবনা করে দেওয়া হয়নি, ডিসেম্বরেই সম্ভব বলছে বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের প্রত্যাশা জামায়াতের। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।